আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে আজকে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটি এসেছিল ঢাকা বোর্ড 2025 সালে। ঢাকা বোর্ড 2025 সালে এই অধ্যায় থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আজকে আমি আপনাদেরকে প্রথমটি সমাধান করে দেব, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দ্বিতীয়টি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখেন, আমাদেরকে এখানে ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, প্রথম প্রশ্নটি, সেখানে বলছে নীল আকাশ ট্রেডিংয়ের 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিল নিম্নে প্রদত্ত হলো। এই প্রশ্নটি এখন আমি আপনাদেরকে সমাধান করে দিব। সকলেই প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। দেখেন, আমি এখন আপনাদের সামনে প্রশ্নটি পড়ব এবং প্রশ্নটি আমরা সমাধানের সাথে সাথে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর একটি প্রশ্ন ভালোভাবে শিখলে অন্য প্রশ্ন আপনারা খুব সহজে কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। দেখেন, এখানে আমাদেরকে বলছে নীল আকাশ ট্রেডিং এর 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিলের নিম্নে প্রদত্ত হলো। বলছে হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে বলছে হাতে নগদ, ব্যাংক জমার উদ্বৃত্ত, 9% বিনিয়োগ, ব্র্যাকেটে আমাদেরকে বলছে 1/7/2023। যদি কখনোই আপনারা কোনো এন্ট্রির সাথে ভালো করে বুঝেন, রেওয়া মিলের ভিতরে যদি রেওয়া মিলের ভিতরে কোনো এন্ট্রি দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে বিনিয়োগ, এই যে বিনিয়োগ দেওয়া আছে, যদি বিনিয়োগের সাথে যদি কখনো আপনাদেরকে বলে 5%, 9% অথবা আপনাদেরকে 2%, যত পার্সেন্টে বলুক না কেন, তাহলে ওই এন্ট্রিটাকে ধরে নেবেন এটি হচ্ছে সমন্বয়ের এন্ট্রি। কিসের এন্ট্রি? সমন্বয়ের এন্ট্রি। যদি কখনোই সমন্বয়ের এন্ট্রি হয় তাহলে অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে সেটিকে কি করবেন, একটি দাগ দিয়ে রাখবেন। তার মানে বিনিয়োগের 9% বিনিয়োগ যেটা দেওয়া আছে তার পাশে একটি কিংবা এইভাবে একটা দাগ দিয়ে রাখেন। তাহলে আপনি যখন প্রশ্ন পড়তে যাবেন তখন খুব সহজে বুঝতে পারবেন যে এটি হচ্ছে আপনাদের সমন্বয়ের এন্ট্রি, আপনাকে সমন্বয় করতে হবে। তো দেখেন, এরপরে বলছে অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, বেতন খরচ, অগ্রিম বীমা, অফিস সাপ্লাইজ, প্রদেয় হিসাব, সেবা আয়। এরপরে বলছে মূলধন, অনুপার্জিত সেবা আয়, উত্তোলন, ভাড়া খরচ, উপযোগ খরচ, পুঞ্জীভূত অবচয়, অফিস সরঞ্জাম ব্র্যাকেটে বলে দিছে, তার মানে অফিস সরঞ্জামের পুঞ্জীভূত অবচয় এখানে দিয়ে দিছে। এরপরে আমাদেরকে কিন্তু রেওয়া মিলের শেষে, দেখেন আমাদের রেওয়া মিলের শেষে কিন্তু আমাদের অবশ্যই কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে। আর্থিক বিবরণীতে অবশ্যই আপনাদেরকে কি করবে, কিছু সমন্বয়ের এন্ট্রি দিয়ে দেবে। এখন সমন্বয়ের এন্ট্রিগুলো কি বলছে দেখেন, প্রথম সমন্বয় বলছে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক অর্জিত হয়েছে। ভালো করে বুঝেন, অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক অর্জিত হয়েছে। আপনারা দেখেন তো রেওয়া মিলে কোন জায়গায় অনুপার্জিত সেবা আয় আছে? আমরা মূলধনের পরে দেখতে পাই যে অনুপার্জিত সেবা আয় দেওয়া আছে। তার মানে আপনি অনুপার্জিত সেবা আয়ের সাথে একটি দাগ দিয়ে রাখেন রেওয়া মিলের ভিতরে, কারণ এটার সাথে আপনাকে 1 নম্বর সমন্বয় যেটা বলছে এটাকে সমন্বয় করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে বলছে অগ্রিম বীমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বীমা, এই যে আমি রেওয়া মিলের ভিতরে অগ্রিম বীমা দেখছি, দেখেন তো অগ্রিম বীমা কোথায় দেওয়া আছে? বেতন খরচের পরে অগ্রিম বীমা দেওয়া আছে। তো অগ্রিম বীমার পাশে আপনারা একটি দাগ দিয়ে দিবেন, কারণ এটাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। এরপরে দেওয়া আছে 3 নম্বরের সমন্বয়, অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করতে হবে। অফিস সরঞ্জাম দেখেন তো রেওয়া মিলে কোথায় দেওয়া আছে? দেওয়া আছে আপনাদের অফিস সরঞ্জাম, যে 9% বিনিয়োগ দেওয়া আছে, 9% বিনিয়োগের পরে দেওয়া আছে অফিস সরঞ্জাম। তো আপনারা তার পাশে একটি দাগ দিবেন, কারণ এখানে 10% অবচয় আপনাকে ধার্য করতে হবে। এরপরে 4 নম্বরে বলছে অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ 7,000 টাকা। অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ বলতে বোঝানো হচ্ছে অফিস সাপ্লাইজের অব্যবহৃত যেটা আছে বা সমাপনী মজুদ যেটা আছে সেটা। তাহলে এটাকেও আপনাকে সমন্বয় করতে হবে রেওয়া মিলের ভিতরে যে অফিস সাপ্লাইজ দেওয়া আছে সেটা। দেখেন তো অফিস সাপ্লাইজ কোথায় দেওয়া আছে? অগ্রিম বীমার পরে কিন্তু অফিস সাপ্লাইজ দেওয়া আছে। তো আপনাকে কি করতে হবে, অগ্রিম বীমার এখানে অবশ্যই মানে অফিস সাপ্লাইজের এখানে কি করতে হবে, একটি দাগ দিতে হবে। এরপরে ক নম্বরে আপনাদেরকে কি বলছে, অনাদায় বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে বিশদায় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে বলছে নীল আকাশ ট্রেডিং এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো।
অর্থাৎ এখানে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর আংশিক কি করতে বলছে, আংশিকটুকু করতে বলছে। তো দেখেন, আশা করি আপনারা পুরো প্রশ্নটি বুঝতে পারছেন। আমি এখন সমাধানের সাথে সাথে বিস্তারিত আলোচনা করে দিব। তো দেখেন, আমাদের প্রথম প্রশ্ন এখানে ক নাম্বার বলছে অনাদায় বিনিয়োগের সুদের পরিমাণ বের করতে বলছে। কিসের পরিমাণ? অনাদায় বিনিয়োগের সুদের পরিমাণ। আচ্ছা, ভালো করে মনে রাখেন, অনাদায় শব্দটির অর্থ হচ্ছে বকেয়া। অনাদায় শব্দের অর্থ হচ্ছে কি? বকেয়া, মানে বকেয়া বিনিয়োগের সুদের পরিমাণ বের করতে বলছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা এখানে প্রথমে দেখব আমাদের এখানে বিনিয়োগটা কোথায় দেওয়া আছে। দেখেন তো, বিনিয়োগ দেওয়া আছে 9% বিনিয়োগ 1/7/2023। এখানে সালটির কথা ভালো করে বুঝেন, দেওয়া আছে 1/7/2023, এই সালটি দেওয়া আছে। আপনাকে প্রশ্নে দেখতে হবে আপনি কোন বছরের আর্থিক অবস্থার বিবরণী করেন। আমাদের এখানে নীল আকাশ ট্রেডিং এর দেওয়া আছে 2024 সালের 31শে ডিসেম্বর, তার মানে আমরা 2024 সালে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি। এখানে 23 সালে বিনিয়োগ করছে, তার মানে 23 সালে যে বাকি ওই যে অনেকে যে মানে নিজেরা যে চালাকি করে, তারা অনেকে ভাবে যেহেতু এখানে 23 সালে বিনিয়োগটা করছে, তার মানে এখানে 6 মাস আছে, আর আমরা এখানে 2024 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত, তার মানে এখানে 12 মাস। এই 12 মাস আর 6 মাসে টোটাল 18 মাসের বিনিয়োগের সুদ হবে। কিন্তু না, ভালো করে মনে রাখেন, এটা হবে না, 6 মাস হবে না। আপনাকে পুরো আর্থিক অবস্থার বিবরণী করতে হবে 1 বছরের জন্য। আমরা আর্থিক অবস্থার বিবরণী করি কত বছরের জন্য? 1 বছরের জন্য। সেজন্য আমরা এখানে 12 নিয়ে আসব। আশা করি এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তার মানে এখানে 1 বছরের বিনিয়োগের সুদ কাউন্ট হবে, 6 মাসের সুদ ধরা যাবে না এখানে 2023 সালের। দেখেন, এতটুকু যদি বুঝেন তাহলে আমরা এখানে লিখব যে অনাদায় বিনিয়োগের সুদ, যেহেতু ক নাম্বার আমাদেরকে বল অনাদায় বিনিয়োগের সুদ, এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন, বিনিয়োগের সুদ। তো অনাদায় বিনিয়োগের সুদটা যেভাবে বের করবেন, দেখেন তো আমাদের বিনিয়োগের পরিমাণ কত। বিনিয়োগের পরিমাণ হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তো আমরা 1 লক্ষ টাকা এখানে বসাবো, তার উপর আমরা এখানে 9% করব। তো দেখবেন যে আমাদের এখানে টোটালি 1 বছরের টাকা চলে আসবে, কারণ যেহেতু আমরা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী 1 বছরের জন্য করে থাকি, তাহলে আমাদের এখানে 9,000 টাকা আসবে। তো এইটাকে জাস্ট আপনি এখানে লিখে নেবেন। এখান থেকে যদি পারেন তাহলে এভাবে নামাতে পারেন, তাহলে আপনাদের দেখবেন যে ক নাম্বারটি হয়ে যাবে। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে বিশদায় বিবরণী প্রস্তুত করো। তো আমাদেরকে বিশদায় বিবরণী প্রস্তুত করতে হয় কিভাবে? আমরা সকলে জানি যে আমাদেরকে নিট বিক্রয় বের করতে হয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হয়, এরপরে মোট মুনাফা বের করতে হয়, এরপরে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করতে হয়, অপরিচালন আয়গুলো যোগ করতে হয়, অপরিচালন ব্যয়গুলো বিয়োগ করতে হয়, এরপরে নিট মুনাফা বের করতে হয়। কিন্তু আজকের অঙ্কে এভাবে হবে না, কারণ হচ্ছে আজকের অঙ্কটি হচ্ছে সেবাধর্মী ব্যবসায়ের অঙ্ক। আর সেবাধর্মী ব্যবসায়ের অঙ্কের ক্ষেত্রে যখনই আমরা বিশদায় বিবরণী করতে যাব, তখন আমরা মোট আয় থেকে মোট ব্যয়গুলো বিয়োগ করলে নিট লাভ বা নিট মুনাফাটা পেয়ে যাব। ভালো করে বুঝেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বুঝবো যে আমাদের প্রশ্নটি হচ্ছে সেবাধর্মী ব্যবসায়ের অঙ্ক। দেখবেন আপনারা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেবা আয় দেওয়া থাকবে, ক্রয় বিক্রয় দেওয়া থাকবে না। যদি সেবায় দেওয়া থাকে, ক্রয় বিক্রয় দেওয়া না থাকে, তাহলে ধরে নেবেন এটি হচ্ছে আপনার জন্য যে সেবাধর্মী ব্যবসায়ের অঙ্ক বা এটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো আমাদেরকে এখানে কি করতে হবে? মোট আয় থেকে মোট ব্যয়গুলো বিয়োগ করে ফেলতে হবে। তো দেখেন, আমরা এখানে টোটাল আয়গুলো আগে বের করব। আমরা এখানে লিখে নেব প্রথমে আয় সমূহ। কি লিখে নেবেন? আয় সমূহটা আপনি এখানে লিখে নেবেন। তো দেখেন, আয় সমূহ লেখার পরে আপনি দেখেন তো কি আয় আছে আপনাদের এখানে। দেখেন, আমাদের সর্বপ্রথম যে আয়টি দেওয়া আছে সেটি হচ্ছে সেবা আয়। তাহলে আমরা এখানে লিখে নিব প্রথমে সেবা আয়। সেবা আয়। তো সেবা আয়ের ভিতরে দেখেন কত টাকা দেওয়া আছে। এটি দেওয়া আছে আমাদের এখানে 4 লক্ষ টাকা। তো এই 4 লক্ষ টাকা আমরা এখানে প্রথমে লিখে নিব। এই যে প্রথম কলামে আমি 4 লক্ষ টাকা লিখছি, এটি লেখার কারণ কি? দেখেন, আপনাদের কিন্তু সমন্বয় একে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে অনুপার্জিত সেবা এর সাথে আপনাদেরকে কি করতে বলছি, যে দাগ দিতে বলছি। আবার এখানে আপনাদের আরেকটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে অনুপার্জিত সেবা এর যতটুকু অর্জিত হয়েছে এটা অবশ্যই আপনাদের সেবা এর সাথে এসে কি হবে, যোগ হয়ে যাবে। তো এখানে দেখেন সমন্বয় একে কি বলছে, অনুপার্জিত সেবা এর অর্ধেক অর্জিত হয়েছে।
এই যে অনুপার্জিত সেবা এর অর্ধেক অর্জিত হয়েছে, তার মানে এটা আপনার আয়ের পরিমাণকে বৃদ্ধি করছে, সেজন্য আমরা এখানে যোগ করব। তার মানে আপনারা এখানে যে রেওয়া মিল আছে, রেওয়া মিলের পাশে সেবা এর সাথে আরেকটি দাগ দিয়ে রাখবেন, এটি বলতে আমাদের মিস গেছে। তো দেখেন এখানে আমরা লিখব অর্জিত সেবায়, অর্জিত সেবা আয়, অর্জিত সেবায়। তো অর্জিত সেবায় কতটুকু দেখেন, আমাদের এখানে অনুপার্জিত সেবায়ের যেহেতু অর্ধেক অর্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত আয়টা কত? অনুপার্জিত আয় দেওয়া আছে এখানে 20,000 টাকা, ভালো করে বুঝেন। অনুপার্জিত আয় দেওয়া আছে 20,000 টাকা, তার অর্ধেক যদি অর্জিত হয় তাহলে অবশ্যই হাফ, সেজন্য আমরা 1 দ্বারা গুণ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে আসবে 10,000 টাকা। এই 10,000 টাকা আসার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল যে সেবা আয়ের পরিমাণ। তো আমরা এখানে পাবো যে 4,10,000 টাকা, 4,10,000 টাকা। এখন দেখেন আমাদের কি কোনো আয় আছে কিনা? আর আমাদের কিন্তু রেওয়া মিলের ভিতরে আর কোনো আয় নেই, শুধুমাত্র একটি আয় আছে, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। ভালো করে বুঝেন, বিনিয়োগের সুদ প্রতিষ্ঠানের জন্য একটি আয়। তাহলে 9% বিনিয়োগের সুদ যেটা পেয়েছি সেটা আমরা এখানে লিখে নিব বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। অনেকে যে প্রশ্নটি করে যে স্যার এখানে তো বিনিয়োগের বকেয়া সুদ দেওয়া আছে, মানে অনাদায় বিনিয়োগের সুদ, যেটা আমার জন্য একটি চলতি সম্পদ। কিন্তু ভালো করে মনে রাখেন, বিনিয়োগের সুদ আপনার জন্য একটি সমন্বয়ের এন্টিটি, দুই জায়গায় যাবে, একটি যাবে বিষয়দায় বিবরণীতে, আরেকটি যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। বিনিয়োগের সুদ প্রতিষ্ঠানের জন্য আয়, আপনি এই সুদ পান বা না পান তারপরে এটা আপনার জন্য আয় হবে, সেজন্য আমরা বিষয়দায় বিবরণীটা আয়ের দিকে কি করব, যোগ করব। এরপরে আমরা এখানে যতটুকু বকেয়া থাকবে ততটুকু আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে যাব। তো দেখেন এখানে যেহেতু আমাদের 1 বছরের সুদ হয়েছে, আর এই 1 বছরের সুদ পুরাটাই কিন্তু আমরা এখনো পাই নাই, আর আমাদের 9% সুদ, এটা আমার জন্য আয় হবে একদিকে, অন্যদিকে এটা আমার জন্য সম্পদ হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব 9,000 টাকা। দেখেন আমাদের কিন্তু আর কোনো আয় নেই, তো এখন আমরা কি করব, এই সবগুলো যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে আসবে 4,19,000 টাকা। এই 4,19,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট আয়। দেখেন এখানে শূন্যটি বাইরে গেল। তো দেখেন আমাদের এটি হচ্ছে মোট আয়ের পরিমাণ, তো আমরা এখানে মোট আয় পেয়ে গেছি। এখন আমাদেরকে আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করতে হবে, তো আমরা এখানে লিখে নিব ব্যয় সমূহ, ব্যয় সমূহ। তো ব্যয় সমূহ লেখার ভিতর দেখেন রেওয়া মিলে সিরিয়ালে যাব আমরা। রেওয়া মিলে এখানে প্রথমে যে ব্যয় দেওয়া আছে সেটা হচ্ছে মিলের ভিতরে বেতন খরচ দেওয়া আছে। দেখেন বেতন খরচ দেওয়া আছে আমাদের 1,80,000 টাকা, এটা আপনার জন্য ব্যয়। তো আমরা এটা লিখে নিব বেতন খরচ, যেহেতু তারা খরচ বলেই ফেলছে। তো দেখেন আমাদের 1,80,000 টাকা আমরা এখানে সেকেন্ড কলামে লিখে নিব। এরপরে দেখেন আমাদের এখানে দেওয়া আছে অগ্রিম বীমা আপনার জন্য একটি চলতি সম্পদ, এটি আসবে না। অফিস সাপ্লাইজ এটা আপনার জন্য চলতি সম্পদ। প্রদয় হিসাব এটিও আপনার জন্য চলতি সম্পদ। সেবা আয় এটা আপনার জন্য আয়, এটা এখানে আসবে না। মূলধন এটি এখানে আসবে না। অনুপার্জিত সেবা আয় এটা আপনার জন্য একটি দায়। উত্তোলন এটি এখানে আসবে না, এটি মালিকানা শর্ত। ভাড়া খরচ, দেখেন এই ভাড়া খরচ আপনার প্রতিষ্ঠানের জন্য কি হবে, ব্যয় হবে। তো আমরা এখানে লিখে নিব ভাড়া খরচ। সমন্বয়ের কাজ আমরা পরে করব, যখন সমন্বয়ের এন্ট্রি পড়তে যাব। তো আমাদের এখানে ভাড়া খরচের পরিমাণ দেওয়া আছে কত, যে 22,000 টাকা। এই 22,000 টাকা আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন আমাদের কিন্তু উপযোগ খরচ দেওয়া আছে, তো আমরা এখানে উপযোগ খরচ লিখব। উপযোগ খরচ, গ্যাস বিল, পানির বিল, এগুলো হচ্ছে উপযোগ খরচ। তো আমাদের এখানে দেওয়া আছে কত, 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন আমাদের কিন্তু রেওয়া মিলের ভিতরে আর কোনো ব্যয় নেই, এখন আমাদেরকে সমন্বয়ে যেতে হবে। তো সমন্বয় কি আছে, অনুপার্জিত সেবা এর অর্ধেক অর্জিত হয়েছে, এটা আপনার জন্য অবশ্যই আয় হবে, এটা এখানে আসবে না। এরপরে অগ্রিম বীমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভালো করে বুঝেন। যে রেওয়া মিলের ভিতরে যে অগ্রিম বীমা দেওয়া আছে, দেখেন অগ্রিম বীমার পরিমাণ দেওয়া আছে কত, 10,000 টাকা। এই যে অগ্রিম বীমা দেওয়া আছে 10,000 টাকা, এটা আপনার জন্য সম্পদ, ভালো করে বুঝেন। অগ্রিম বীমা আপনার জন্য কি সম্পদ। এখন এই অগ্রিম বীমার যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয় কতটুকু, অর্ধেক। যদি অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয় তার মানে আপনি এখানে বীমা খরচ হয়ে যাবে, অবশ্যই বীমা খরচ হবে। তো আপনি এখানে লিখতে পারেন যে বীমা খরচ, কি লিখতে পারেন, বীমা খরচ লিখতে পারেন। তো আপনি এখানে লিখবেন বীমা খরচ, বীমা খরচ, অথবা মেয়াদ উত্তীর্ণ বীমা, এই কথাটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বীমা খরচ লিখতে পারেন অথবা মেয়াদ উত্তীর্ণ বীমা লিখতে পারেন। তো এটা কিভাবে করবেন, দেখেন 10,000 টাকা দেওয়া আছে অগ্রিম বীমা,
তার অর্ধেক যদি আমাদের মেয়াদ উত্তীর্ণ হয় সেজন্য আমরা এখানে 1 দ্বারা গুণ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে আসবে 5000 টাকা। এই 5000 টাকা হচ্ছে আমাদের বিমা খরচের পরিমাণ। অবশ্যই আপনারা এখানে লিখতে পারেন মেয়াদ উত্তীর্ণ বিমাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অফিস সরঞ্জামের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। কিসের উপরে? অফিস সরঞ্জামের উপর। প্রতিষ্ঠানের জন্য সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ, কিন্তু তার অবচয় প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো আমরা এখানে লিখে নিব যে অফিস সরঞ্জামের অবচয়। তাহলে আমরা এখানে লিখে নিব অফিস সরঞ্জামের অবচয়, এটি এখানে লিখে নেবেন। তো অফিস সরঞ্জামের অবচয় হচ্ছে 10%। দেখেন তো রেয়া মিলে অফিস সরঞ্জাম কত দেওয়া আছে? অফিস সরঞ্জাম রেয়া মিলে দেওয়া আছে 95,000 টাকা। ভালো করে বুঝেন, আপনারা চাইলে এখানে নিচে করে দিবেন পরীক্ষার খাতায় 95,000 টাকা এখানে দেওয়া আছে, তার উপর আমরা 10% যদি করি তাহলে আমাদের এখানে কত আসবে? 9,500 টাকা। এই 9,500 টাকা আমরা এখানে করে নেব, ক্যালকুলেশনে করে ফেলবেন আপনারা। এরপরে দেখেন আমাদের এই সমন্বয় আর কি বলছে? বলছে অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ কত? 7,000 টাকা। ভালো করে বুঝেন, অফিস সাপ্লাইজ দেখেন তো রেয়ামিলের ভিতরে দেওয়া আছে অগ্রিম বীমার পরেই। অগ্রিম বীমার পরে যে অফিস সাপ্লাইজ দেওয়া আছে এটা আপনার জন্য চলতি সম্পদ। ভালো করে মনে রাখবেন যে অফিস সাপ্লাইজটা হচ্ছে আপনার জন্য চলতি সম্পদ। অফিস সাপ্লাইজ যেটা দেওয়া আছে এটা আপনার জন্য চলতি সম্পদ, সরি 15,000 টাকা। এই 15,000 টাকা আমরা এখানে লিখে নিব। দেখেন এই যে অফিস সাপ্লাইজ আপনার জন্য একটি চলতি সম্পদ, এখন তারা সমন্বয় বলছে যে অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ 7,000 টাকা। অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ মানে কি? সমাপনী মজুদ। তো আমরা এখানে লিখে নিব সমাপনী। তাহলে অফিস সাপ্লাইজ সমাপনী কত আছে? 7,000 টাকা আছে। তাহলে ভালো করে বুঝেন, আপনার অফিস সাপ্লাইজের পরিমাণ হচ্ছে 15,000 টাকা, কিন্তু বছর শেষে আপনাকে সমন্বয় বলছে যে 7,000 টাকার অফিস সাপ্লাইজ এখনো সমাপনী আছে বা সমাপ্তি আছে, তার মানে এটা এখনো শেষ হয় নাই। তাহলে 15,000 টাকা থেকে যদি আপনার হাতে বছর শেষে 7,000 সাপ্লাইজ থেকে যায়, তাহলে আপনি এখানে খরচ করছেন কত? 8,000। তাহলে এটা হচ্ছে আপনার জন্য অফিস সাপ্লাইজ, অর্থাৎ অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব যে অফিস সাপ্লাইজের খরচ। দেখেন সাপ্লাইজ খরচের পরিমাণ লিখতে পারেন, সাপ্লাইজ খরচ বা অফিস সাপ্লাইজ খরচের পরিমাণ হচ্ছে কত? 8,000 টাকা। কিভাবে? 15,000 টাকা থেকে যেহেতু আমার 7,000 টাকা এখন আমি ব্যয় করি নাই, আমার কাছে আছে, তাহলে অবশ্যই আমি 8,000 টাকা ব্যয় করে ফেলছি। দেখেন তো আমাদের আর কি কোনো ব্যয় আছে কিনা? আমাদের আর কোনো ব্যয় নেই। তো আমরা এখানে কি করব? সবগুলো যোগ করব। তো ব্যয় সবগুলো যোগ করলে কত আসে দেখেন, 1,80,000 টাকা যোগ করবেন 22,000 টাকা, তারপরে যোগ করবেন আপনি এখানে 15,000 টাকা, সরি 10,000 টাকা, এরপরে যোগ করবেন 5,000, এরপরে যোগ করবেন 9,500, তারপরে যোগ করবেন আপনি এখানে 80,000 টাকা। তাহলে আপনাদের এখানে আসবে 2,34,500 টাকা। তো 2,34,500 টাকা আমরা এখানে লিখে ফেলবো। এটি হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। এখন আপনি কি করবেন? টোটাল আয় থেকে টোটাল ব্যয়গুলো বিয়োগ করবেন। তাহলে আমরা যদি 2,34,500 আর 4,19,000 টাকা যদি বিয়োগ করি, 4,19,000 টাকা যদি বিয়োগ করি, তাহলে আমাদের এখানে আসবে 1,84,500 টাকা। 1,84,500 টাকা। দেখেন এটি হচ্ছে আপনার জন্য কি আনসারের পরিমাণ। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা আপনাদেরকে এখানে লিখবেন আপনারা নিট মুনাফা, নিট মুনাফা। তো এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দেব। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে গ নাম্বার আমাদেরকে বলছে নীল আকাশ ট্রেডিং এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে অবশ্যই কোম্পানির নাম লিখে নিব, এরপর আমরা আর্থিক অবস্থা বিবরণী লিখে নিব। এখানে আমরা ব্র্যাকেটে লিখে নিব আংশিক, কারণ আমাদেরকে যেহেতু এখানে মোট সম্পদের পরিমাণ বের করতে বলছে। আমরা সকলে জানি যে আমাদের আর্থিক অবস্থা বিবরণী মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। তো এখানে শুধুমাত্র আমাদেরকে সম্পদ করতে বলছে। তো যেহেতু আমাদেরকে সম্পদের পরিমাণ করতে বলছে, অবশ্যই ঘরগুলো আপনারা আগে করে নেবেন। বিবরণ, টাকা, 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 এভাবে টাকার ঘর 3টি করে নেবেন। এরপরে এখানে লিখে নেবেন সম্পদ সমূহ, সম্পদ সমূহ, এই কথাটা আপনারা এখানে কি করবেন? লিখে নেবেন। তো সম্পদ সমূহের ভিতর আমরা সকলে জানি প্রথমে আমাদের যেটি আসবে সেটি হচ্ছে চলতি সম্পদ। কি আসবে? চলতি সম্পদ।
তো দেখেন আমাদের এই অঙ্কের ভিতরে যে চলতি সম্পদ কি কি আছে, প্রথমে আমরা সিরিয়ালে পড়তে পড়তে যাব, তারপর আমরা যেটি পাবো সেটি নিয়ে আসব। রেয়া মিলে প্রথমে আছে হাতে নগদ, এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে প্রথমে লিখে নিব হাতে নগদ। হাতে নগদের পরিমাণ দেওয়া আছে আপনাদের ৬০,০০০ টাকা, এটি সেকেন্ড কলামে লিখে নেবেন, কারণ এর সাথে কোনো সমন্বয় নেই। সমন্বয় হলে আমরা ফার্স্ট কলামে লিখে নেব। এরপরে ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি আপনার জন্য চলতি সম্পদ। তো আপনি এখানে লিখে নেবেন ব্যাংক জমার উদ্বৃত্ত, এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন। তো কত টাকা দেওয়া আছে? ১,০৫,০০০ টাকা। তো এই ১,০৫,০০০ টাকা আমরা এখানে কি করব? লিখে নিব। এরপরে দেখেন আমাদের দেওয়া আছে এখানে বিনিয়োগ, এটি আপনার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, এটি আসবে না। কিন্তু ৯% বিনিয়োগের সুদ, এটি আপনার জন্য কি হবে? আয় হবে। তবে বিনিয়োগের সুদ যেহেতু আমরা এখানে দিই নাই, তার মানে এটি বকেয়া বিনিয়োগের সুদ আছে। ভালো করে বোঝেন, রেয়া মিলের কোথাও কিন্তু বলে না যে বিনিয়োগের সুদ পাওয়া গেল, এ কথা বলা নেই। তার মানে আপনাদের এখানে ৯% বিনিয়োগের সুদ এখনো বকেয়া আছে। আর বিনিয়োগের সুদ প্রতিষ্ঠানের জন্য আয়, ভালো করে বোঝেন, বিনিয়োগের সুদ প্রতিষ্ঠানের জন্য কি আছে? আয় আছে। আর আয় যদি কখনো বকেয়া থাকে বা অনাদায় থাকে, অনাদায় যে কথা, বকেয়া এক কথা, তাহলে এটা আপনার জন্য সম্পদ হয়ে যাবে। তো কি সম্পদ হবে? এটা আপনার জন্য অবশ্যই চলতি সম্পদ হয়ে যাবে। সেজন্য আমরা এখানে লিখে নিব অনাদায় বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ। অনাদায় বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। তো অনাদায় বিনিয়োগের সুদের পরিমাণ আমরা কিন্তু ৯,০০০ টাকা পেয়েছি, সেটি আমরা এখানে বসাবো। এরপরে দেখেন অফিস সরঞ্জাম, এটি আপনার জন্য দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ, এটি এখানে আসবে না, স্থায়ী সম্পদ, এটি এখানে আসবে না। এরপরে প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাবটা আপনি এখানে লিখবেন, কারণ এটি প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার এক কথা, এটি আপনার জন্য সম্পদ, চলতি সম্পদ। তো প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে কত? প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে আমাদের ৫৪,০০০ টাকা। এই ৫৪,০০০ টাকা আমরা এখানে বসাবো। এরপরে দেখেন আমাদের এখানে দেওয়া আছে অগ্রিম বীমা, এটি আপনার জন্য চলতি সম্পদ। অগ্রিম বীমা, কিন্তু দেখেন অগ্রিম বীমার পাশে কিন্তু সমন্বয়ের দাগ আছে, ভালো করে বুঝেন। অগ্রিম বীমার পাশে কি আছে? সমন্বয়ের দাগ আছে। সেখানে বলা হচ্ছে ২ নম্বর সমন্বয়ে অগ্রিম বীমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে বীমা খরচ অর্ধেক শেষ, আর বাকি যতটুকু আছে সেটা আপনার জন্য হবে চলতি সম্পদ। তো দেখেন আমাদের এখানে বীমা দেওয়া আছে কত টাকা? অগ্রিম বীমা দেওয়া আছে আমাদের এখানে, অগ্রিম বীমার পরিমাণ দেওয়া আছে ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা আপনি এখানে বসাবেন, যেহেতু অর্ধেক শেষ মেয়াদ, সেজন্য ১ দ্বারা গুণ ২ দ্বারা ভাগ করবেন, তাহলে এখানে আসবেন ৫,০০০ টাকা আসবে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। যতটুকু বীমা, যতটুকু অগ্রিম থাকবে তাই হচ্ছে চলতি সম্পদ, আর বীমা যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তা হচ্ছে বীমা খরচ, যেটা বিশদায় বিবরণীতে যায়। এরপরে দেখেন অফিস সাপ্লাইজ, এটি আপনার জন্য চলতি সম্পদ। অফিস সাপ্লাইজ, তো অফিস সাপ্লাইজের সাথেও কিন্তু আমাদের সমন্বয়ের দাগ আছে। দেখেন অফিস সাপ্লাই সম্পর্কে কি বলছে, বলা হচ্ছে ৪ নম্বর সমন্বয়ে অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ ৭,০০০ টাকা। এখানে সমাপ্তি মজুদ বলতে বোঝানো হচ্ছে যেটা আমি ব্যবহার করি নাই, একটু আগে আমি ভালোভাবে এটি বুঝিয়েছিলাম। তার মানে এই ৭,০০০ টাকা আপনার জন্য হয়ে যাবে চলতি সম্পদ, আর যতটুকু ব্যবহার করে ফেলছেন ততটুকু আপনার জন্য ব্যবহৃত অফিস সাপ্লাইজ, সেটা চলে যাবে আপনাদের বিশদায় বিবরণীতে। এরপরে দেখেন আমাদের আর কি দেওয়া আছে, প্রদেয় হিসাব, এটা আপনার জন্য একটি দায়। সেবা, এটা আসবে না। মূলধন, অনুপার্জিত সেবা, এটা আপনার জন্য একটি চলতি দায়, এটা আসবে না। উত্তোলন, ভাড়া খরচ, এগুলো আসবে না। উপযোগ খরচ, পুঞ্জীভূত অবশ্যই, এগুলো এখানে কোনোটিই আসবে না। দেখেন আমরা এখন সমন্বয়ে যাব, যে সমন্বয় থেকে আর কোনো কিছু এখানে আসে কিনা। সমন্বয় ১ নম্বর বলছে অনুপার্জিত সেবা এর অর্ধেক অর্জিত হয়েছে, এটি এখানে আসবে না। অগ্রিম বীমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, বীমার কাজ করে ফেলছে এখানে। এরপরে অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করতে হবে। দেখেন অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্য, এটা বিশদায় বিবরণীতে যায়। এরপরে অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ ৭,০০০ টাকা, এটা এখানে নিয়ে আসছে আমরা, আর এখানে কোনো কিছুই আসবে না। তো দেখেন তো আমাদের চলতি সম্পদের পরিমাণটা আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে কি করব? সবগুলো যোগ করব। তো যোগ করলে কত আসে দেখেন, ৬০,০০০ টাকা যোগ করব ১,০৫,০০০ টাকা, তারপরে যোগ করব ৯,০০০ টাকা, এরপরে যোগ করব ৫৪,০০০ টাকা, তারপরে যোগ করব ৫,০০০, এরপরে যোগ করব ৭,০০০। তাহলে আমাদের এখানে আসবে টোটাল ২,৪০,০০০ টাকা।
এই যে 2,40,000 আসছে, এটি হচ্ছে চলতি সম্পদের পরিমাণ, অর্থাৎ মোট চলতি সম্পদ। এখন আমরা জানি চলতি সম্পদের পর আমাদের যেটি আসবে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ আমাদের এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। তো দেখেন দীর্ঘমেয়াদী সম্পদের ভিতরে আমাদের প্রথমে আমরা সকলে জানি যে দীর্ঘমেয়াদী সম্পদ আমাদের এখানে একটি দেওয়া আছে, সেটি হচ্ছে 9% বিনিয়োগ। এই 9% বিনিয়োগ আমাদের এখানে চলে আসবে। তো দেখেন 9% বিনিয়োগ কিন্তু আবার 9% করে এখানে আসবে না, শুধুমাত্র বরাবর কত টাকা দেওয়া আছে 9% বিনিয়োগের, আমাদের 1 লক্ষ টাকা দেওয়া আছে, এটি আমরা এখানে নিয়ে আসবে। এটি একসাথে এখানে চলে আসবে থার্ড কলামে, কারণ এটার সাথে কোনো সমন্বয় হবে না, যেভাবে আছে সেভাবে লিখে দিবেন। এরপরে দেখেন পারলে আপনারা এখানে তারিখ লিখলেও হবে, না লিখলেও হবে। এরপরে দেখেন এখানে কি বলছে, আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ যেহেতু এখানে একটি, এরপর আমরা এখানে স্থায়ী সম্পদটা নিয়ে আসব, স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের পরিমাণ আমাদের এখানে কি দেওয়া আছে, স্থায়ী সম্পদ দেখেন তো আমাদের একটি স্থায়ী সম্পদ দেওয়া আছে, সেটা হচ্ছে অফিস সরঞ্জাম। তো আমরা এখানে লিখে নিব অফিস সরঞ্জাম, এটি আমরা এখানে লিখে নিব। তো অফিস সরঞ্জামের পরিমাণ আমরা লেখার পরে দেখেন যেহেতু একটি আমাদের স্থায়ী সম্পদ, সেটা হচ্ছে 95,000 টাকা, 95,000 টাকা আমরা এখানে লিখে নিব সেকেন্ড কলামে। এখন প্রশ্ন হচ্ছে কেন, দেখেন এই অফিস সরঞ্জাম থেকে আপনাদেরকে অবশ্যই পুঞ্জীভূত অবস্থাটা বিয়োগ করতে হবে, ভালো করে এটি মনে রাখবেন। অফিস সরঞ্জাম থেকে কি বিয়োগ করতে হবে, পুঞ্জীভূত অবশ্যই, পুঞ্জীভূত অবশ্যইটা আপনাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে। ভালো করে বুঝেন যে আপনারা যখনই আর্থিক অবস্থা বিবরণী করতে আসবেন তখন শুধু অবশ্যই বিয়োগ করলে হবে না, এখানে পুঞ্জীভূত অবস্থাটা বিয়োগ করতে হবে। তো দেখেন তো রেয়ামিলের ভিতরে পুঞ্জীভূত অবশ্যই কত দেওয়া আছে, অফিস সরঞ্জামের দেওয়া আছে 6,000 টাকা। দেখেন এখানে একটু ভালো করে বুঝেন, এই 6,000 টাকা আমরা এখানে লিখে নিব, কিন্তু সমন্বয়ে আবার 3 নম্বরে কি বলছে, অফিস সরঞ্জামের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তার মানে নতুন করে এখানে আপনাকে অবশ্যই অফিস সরঞ্জামের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তো দেখেন আমরা যখন 95,000 টাকার উপরে 10% করছি, তখন আমাদের কিন্তু 9,500 টাকা আসছে। এটি হচ্ছে শুধু অবচয়, এটি হচ্ছে কি শুধু অবচয়। আমি আপনাদেরকে দৃশ্যমান ও অদৃশ্যমান মানে অবচয়ের অর্ধের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি প্রতি বছরে অবচয় আমরা যোগ করলে পুঞ্জীভূত অবচয় পাই। এখানে যে পুঞ্জীভূত অবচয় 6,000 টাকা দেওয়া আছে, এটি হচ্ছে পূর্ববর্তী বছরের। এখন নতুন করে 2024 সালে আমরা যে অবচয় পাইছি সেটা যদি যোগ করে ফেলি, তাহলে আমরা এখানে মোট পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। তো আমাদের এখানে 9,500 টাকা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে টোটাল কত আসে, এখানে আসবে আমাদের 15,500 টাকা। এই 15,500 টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমাদের এখানে কত আসে, দেখেন 95,000 টাকা বিয়োগ 15,500 টাকা, তাহলে আসবে এখানে আমাদের যে 79,500 টাকা। এই 79,500 টাকা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ। দেখেন আমাদের আর কোনো সম্পদ নেই, তো আমরা এখানে কি করব, 3টি সম্পদ যোগ করে ফেলবো। তো যোগ করলে আমাদের এখানে কত আসে, 3টি সম্পদ যদি যোগ করি 3,40,000, 2টি যোগ করলে উপরের, তাহলে আমাদের এখানে আসবে 4,19,000 টাকা। এই 4,19,500 টাকা এটি আমরা এখানে বসাবো। তাহলে এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদের পরিমাণ, মোট সম্পদ। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। যদি আপনাদের আজকের এই সৃজনশীল প্রশ্ন কোথাও বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর যদি কমেন্টে আপনারা জানান, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে পরের প্রশ্নগুলো সমাধান করে দেব। সকলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা ইনশাআল্লাহ নিয়মিত লাইভ ক্লাস নেওয়া শুরু করব। সকলে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।